ওয়াকফ সম্পত্তি কাটা আল্লাহর সম্পত্তি। कंटिन्यूसली मुस्लिम्स के अगेंस्ट में ही सारा बिल पास किया जा रहा है। ওয়াকফ সম্পত্তিটাকে যদি মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়া যায় তাহলে মুসলমানদের কোনো অস্তিত্বই থাকে না। आज हम अगर एक माइनॉरिटी में सबसे बड़ा पॉपुलेशन में ये आपकी आंखों का काटा है कि मुसलमान को कैसे दबाना है। তো দিল্লি পার্লামেন্টের সামনে গেটে আমরা দেখছি প্রায় 80 থেকে 70-80 জন মহিলা এবং পুরুষ দাঁড়িয়ে টুপি মাথায় দিয়ে বোরকা পরে। প্রকৃতপক্ষে ওরা কেউ মুসলিম ছিল না, 100-র মধ্যে 90% মুসলিম না। এটা ঠিক, এটা আমি অস্বীকার করি না যে ওয়াকফ সম্পত্তি প্রত্যেকটা রাজ্যেই কিন্তু তার সম্পত্তি নয়ছয় হয়েছে। আজকে দেখেন যে আম্বানি রিলায়েন্স কোম্পানি মুম্বাইতে যে বিল্ডিং বানিয়ে রেখেছে, কার জায়গা ওটা? ওয়াকফ সম্পত্তি তো। ওয়াকফ বিলের বিরোধিতা করছেন আপনারা, যে বিলটা অবশ্যই কেন বিরোধিতাকে এই কারণে আমরা করছি যে আমরা এর আগে দেখেছি 3 তালাক বিল, 370 ধারা এবং যে সমস্ত মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত বিলগুলো নিয়ে এসছে গভর্নমেন্ট, এগুলো অল পলিটিক্যালি মোটিভেটেড অ্যান্ড কমিউনালি মোটিভেটেড, মানে সমাজটাকে ভাগ করে দেওয়ার জন্য। সেখানে আমরা মুসলমানরা ঠিক আছে, এটাকে আমরা ইগনোর করেছি, কিন্তু আস্তে আস্তে দেখছি যেভাবে বিজেপি যেভাবে একেবারে মানে স্বৈরতান্ত্রিকভাবে মুসলমানদের উপরে একটা অ্যাটাক। ওয়াকফ সম্পত্তি কাটা আল্লাহর সম্পত্তি। ওয়াকফ সম্পত্তিটাকে যদি মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়া যায় তাহলে মুসলমানদের কোনো অস্তিত্বই থাকে না। তাহলে আজকে এটা আমাদের সত্যিকারে বলতে গেলে অস্তিত্ব বাঁচানোর লড়াই। আজকে সমস্ত মানে বিলটা কি ছিল, এখন কি হয়েছে? আগে যেটা ছিল আমরা ওটা মেনে নিয়েছিলাম, সেটা আমরা চলছিল যে ওয়াকফ দু রকমের হয়, একটা হচ্ছে আল্লাহর উপরে আর একটা হচ্ছে অলাদ বংশ পরম্পরা। যেটা এটা ঠিক, এটা আমি অস্বীকার করি না যে ওয়াকফ সম্পত্তি প্রত্যেকটা রাজ্যেই কিন্তু তার সম্পত্তি নয়ছয় হয়েছে। সেটা সেই রাজ্যের মানে সরকারের নেতৃত্বে হোক বা কিছু গোষ্ঠীর নেতৃত্বে হোক, আমাদের পশ্চিমবঙ্গেও হয়েছে, সেটা হয়েছে, সব ব্যাপারেই হয় এরকম ধরনের দুর্নীতি। তার মানে এই না ওই একটা সামান্য কারণ দেখিয়ে যে আমি ওয়াকফ সম্পত্তিটাকে আমরা নিয়ে নিলাম। আজকে দেখুন বলা হচ্ছে, ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে কিভাবে যে 8,72,000 একর জমি ওয়াকফ সম্পত্তি, কিন্তু তার মধ্যে দেখা যাবে 3 লক্ষ সামথিং একর কবরস্থান নিয়ে কি করবে? কবরস্থানে মল বানাবে? কবরস্থান এটা তো হতে পারে না। মুসলমানদের এখানে একটা ভাবাবেগ, মুসলমানদের ধর্মীয় আস্থা এর সঙ্গে জড়িত রয়েছে। যারা কবরস্থানে চলে যায় তাদের উপরে মল বানাবে? এটা হতে পারে? এটা হতে পারে না। যে সমস্ত জায়গায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বা খানকা আছে, সেগুলো এর পরবর্তীকালে আস্তে আস্তে বিজেপি সেগুলো নিয়ে নেবে। এটা কোনো মতেই ভারতবর্ষের মুসলমানরা মেনে নিতে পারে না। এখন কিছু লোক যারা বিজেপি দালালি করছে আরএসএস সঙ্গে দালালি থেকে, এটা সামান্য অত্যন্ত, এটা 1% না, কিন্তু আমি বলবো 99.99% মানুষ ভারতবর্ষের যারা ধর্মের উপর আস্থা রাখে তারা কখনোই এই বিলটাকে মেনে নিতে পারে না এবং ভবিষ্যতে মেনে নেবে না। তার জন্য যদি জান দিতে হয়, জান দিতে আমরা প্রস্তুত, কারণ এটা আমরা বরদাস্ত করতে পারি না। যেখানে আমাদের ধর্মের উপরে মানে সত্যি কথা বলতে কি, আজকে এই ওয়াকফ বিলটাকে পাস করানো মানে হচ্ছে মুসলমানদের অস্তিত্বের সংকট। আমরা মুসলমান থাকতে পারি না। আমাদের যদি ভারতবর্ষ হচ্ছে সংবিধান আমাদেরকে আর্টিকেল 14, আর্টিকেল 21, আর্টিকেল 25, আর্টিকেল 30 আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আমরা সব ধর্মেই, আজকে আপনি বলুন শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটিতে কোনো মুসলমান কমিটিতে থাকবে? অ্যালাউ করবে না। কোন তো মন্দিরে, রাম মন্দিরের যে কমিটি আছে সেখানে কোনো মুসলমান দাবি করতে পারে আমি কমিটিতে থাকবো? নিশ্চয়ই না। তেমনি কি করে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির যে কমিটির উপরে, সেখানে কি করে একটা অমুসলমান কমিটির মেম্বার হতে পারে? আজকে আমি একজন মোতাবাল্লি, আমি একটি কমিটির মসজিদ কমিটির সদস্য, আজকে আমিও ওয়াকফে যাওয়া আসা করি এরকম। সুতরাং আজকে বিজেপি যেটা করেছে এর তো প্রতিবাদ সারা ভারতবর্ষে হওয়া উচিত এবং হবে আমি মনে করি। কিন্তু এই ওয়াকফ বোর্ডের উপর অনেক দুর্নীতির অভিযোগ উঠছে। এটা আমি অস্বীকার করতে পারি না, নিশ্চয়ই দুর্নীতি আছে। আপনি দেখুন ভারতবর্ষের দুর্নীতি কোথায় নেই? আপনি যদি দেখেন আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার দুর্নীতি নেই। জেলে প্রাক্তন মন্ত্রী এখনো জেলে কাটাচ্ছেন, এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি নেই? ভারতবর্ষের সমস্ত বিভাগে দুর্নীতি রয়েছে। এই এমনকি যদি আপনি দেখেন ডিফেন্সের দুর্নীতি, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি কোথায় নেই? তার মানে এই না দুর্নীতিটাকে সরানোর জন্য সেইটাকে আমি নিয়ে নেবো কন্ট্রোলে, এটা কি করে হতে পারে? এটা মেনে নেওয়া যায় না, এটা তর্কের মধ্যে আসে না। আমরা গত 2 দিন ধরে পার্লামেন্টের যে বিতর্ক হলো লোকসভা এবং রাজ্যসভাতে, আমরা দেখলাম, সেটা টিভির মাধ্যমে আমরা সব দেখলাম এবং শুনলাম কিভাবে ভারতবর্ষের গণতন্ত্রের উপরে একেবারে হাতড়া চালিয়ে রোদে দেওয়া হয়েছে, যেখানে 232, 288। এবং সবথেকে অবাক ব্যাপার হচ্ছে আজকে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, যারা মুসলমানদের ভোটে আজকে রাজত্ব করছে, তারা মুসলমানদের সঙ্গে একেবারে গাদ্দারি। আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে
এরকম গাদ্দার এসেছে বলে আমার মনে পড়ে না। কিন্তু আমার মনে হয় এখন যে যখন এনআরসি এসেছিল, এর আগে শিখেরা যে আন্দোলন করেছিল কিছুদিন আগে, গভর্নমেন্ট বাধ্য হয়েছিল সেই পার্লামেন্টে সেই বিলটাকে তারা ফিরে নিতে। সুতরাং আজকে এটা মুসলমানদের অস্তিত্বের লড়াই, আমরা এটাকে দাঁতে দাঁত দিয়ে লড়বো এবং এর প্রতিবাদ করব, যাতে করে গভর্নমেন্টের টনক নড়ে যে এটা না, ভারতবর্ষের মুসলমান আজকে বলা হচ্ছে কত 30 কোটি, যাই কিছু হবে না কেন সবাই আমরা লড়াই করব এবং এর প্রতিবাদ করব, যেন কেন্দ্রীয় সরকার এই বিলটা যেন এটা আর না আনতে পারে, কারণ এটা মুসলমানদের অস্তিত্বের লড়াই একেবারে। देखिए ये प्रोटेस्ट है अगेंस्ट में, ये वक्फ बिल का ही नहीं है, ये सेंट्रल गवर्नमेंट का है। सेंट्रल गवर्नमेंट रोज़ नया नया बिल पास कर रहा है, नया नया लॉज चेंज कर रहा है अगेंस्ट मुस्लिम। उसको मुस्लिम से क्या प्रॉब्लम है सेंट्रल गवर्नमेंट को? ये वक्फ बिल को लाया गया, इससे पहले CAA को लाया गया, उससे पहले NRC को लाया गया। कंटिन्यूसली मुस्लिम्स के अगेंस्ट में ही सारा बिल पास किया जा रहा है, क्योंकि इंडिया में और कोई क्राइम नहीं हो रहा और कोई बड़ा सिचुएशंस नहीं है जिस पे इंडिया गवर्नमेंट को सोचना चाहिए। सेंट्रल गवर्नमेंट के पास में और भी काफ़ी मुद्दे हैं, काफ़ी बड़े इंपॉर्टेंट चीज़ें हैं जिनके ऊपर में उनको ध्यान देना है। चाइना हमारा जगह लेके बैठा है, वो जगह उनसे लिया नहीं जा रहा है, हमारी जो जगह है वो उन्हें छीनने जा रही है। उनको चाइना का जितना भी जगह कैप्चर कर रहा है वो उन्हें नहीं दिख रहा, पर हमारी मस्जिदें उन्हें दिख रही हैं, हमारी मस्जिदों के अजान उनको दिख रही हैं। दूसरे कंट्री से आके हमारे इसमें घुस रहे हैं, वो उनसे प्रॉब्लम नहीं है। कहाँ पे क्या हो रहा है उनको वो देखना है, खुद के कंट्री का उनको कुछ होश हवास नहीं है। पहले बिल लाया गया मुस्लिम के अगेंस्ट में, 2014 से कंटिन्यूसली हेटरेट अगेंस्ट मुस्लिम बढ़ा दिया गया। रीज़न क्या है? सेंट्रल गवर्नमेंट सामने से आकर बोले ना कि भाई हमको आप लोगों से दिक्कत है। आप सामने से कहते हैं कि नहीं हमें आपसे तो कोई दिक्कत नहीं है, फिर बैठे बैठे आप बिल नए नए पास कर रहे हैं। आप वक्फ बिल को लाए, वक्फ बिल लाने का आपका रीज़न क्या है? आपको क्या ऐसा ज़रूरत पड़ गया कि अभी आपको वक्फ को लाना पड़ा? वक्फ बिल और वक्फ बिल भी आप अनकॉन्स्टिट्यूशनल लाएँ। इससे पहले आपने NRC का बिल लाने का कोशिश किया, वो भी आपका अनकॉन्स्टिट्यूशनल था। तो आपको प्रॉब्लम क्या है मुसलमानों से? और भी ऐसी चीज़ें हैं जो इस देश में हो रही हैं, सेंट्रल गवर्नमेंट को उस पर भी सोचना चाहिए। कंटिन्यूसली रेप हो रहे हैं यहाँ पे के अगेंस्ट में, तो कोई बिल पिछले 9 साल 10 साल से इस सरकार हुकूमत में बैठी है, कोई प्रॉपर बिल नहीं ला पाई, कोई भी प्रॉपर जस्टिफिकेशन नहीं दे पा रही है, कोई इनके लिए कोई जस्टिस नहीं है। बट जहाँ भी बात मुसलमान के लिए आ रही है, अगर कोई एक इंसान कुछ बोल देता है तो उसके घर पे बुलडोज़र चलने लग रहे हैं। कुछ अगर वो कह दे रहा है तो उसके दुकानों को जला दिया जा रहा है। पर अगर कोई है वो घूम रहा है, उनके अपने BHU बनारस हिंदू यूनिवर्सिटी के 3 छात्रों ने एक लड़की का गैंग किया। उस गैंग वालों को उन्होंने संग में फ़ोटो खिंचाया है, उनके संग में सब कुछ है, उनको बेल दे दिया गया। किस बेसिस में आपने बेल दिया? कंट्री में कंटिन्यूसली एक्सीडेंट होते जा रहे हैं जिसमें लोग मर रहे हैं। गुजरात का एक केस आया, पुणे का केस आया, लड़के को अरेस्ट किया गया, उनको बेल दे दिया गया। বিলটা হলে কি আপনাদের ক্ষতি হবে? হ্যাঁ? যেটা সংশোধন হয়েছে ওয়াকফ বিল সংশোধন হ্যাঁ। আপনাদের ক্ষতি হবে? हाँ, अनेक क्षति हो गया हमारे मस्जिदों के ऊपर में क्षति होगा, हमारे चीज़ों के ऊपर में। ये जो भी वक्फ बिल को लाया गया, ये हमारे चीज़ों को कैप्चर करने के लिए लाया जा रहा है। उनको दिख रहा है कि इनके पास में मस्जिदें हैं, इनके पास में जगह है। अगर जगह है, आप कॉन्स्टिट्यूशनल राइट्स आइए हमारे पास, आप कॉन्स्टिट्यूशनल राइट से कहिए कि हमारे अगर चीज़ कोई भी गलत है। ये बाकायदा वक्फ बिल इंडिया गवर्नमेंट के थ्रू बनाया गया था। ऐसा कोई नहीं है कि मुस्लिम कम्युनिटी अपने मन से उठ के बना लिया और उसमें हमने सारी जगह और ज़मीन दे दी। ये बाकायदा यहाँ पे कॉन्स्टिट्यूशनल राइट है। आप कॉन्स्टिट्यूशनल के तरीके से आइए। सुप्रीम कोर्ट में हमारे केसेस जा रहे हैं, सुप्रीम कोर्ट हमारी हियरिंग नहीं कर रही है, हाई कोर्ट हमारे सुन नहीं रहा है। कॉन्स्टिट्यूशनल को तो आप लोगों ने मजाक बना के रख दिया। রিলিজিয়নের সকলকেই তো এখানে জায়গা দেওয়া হচ্ছে, মহিলাদেরকে আগে রাখা হচ্ছে, বলা হচ্ছে মহিলাদেরকে জায়গা দেওয়া হবে বিলে। आप और भी ऐसे मुद्दे हैं जिनको आपको अभी फोकस करना है। आप महिला की बात कर रही हैं, आप दूसरे की बात कर रही हैं। माइनॉरिटीज़ के संग में क्या हो रहा है? दूसरे कास्ट के माइनॉरिटीज़ के साथ में क्या हो रहा है? एक दलित के बच्ची का रेप हो गया, हथरास का रेप केस कौन भूला आज? उसके बच्ची का रेप हो गया, उसके लिए तो कोई कॉन्स्टिट्यूशनल आपने लॉ नहीं किया, उसके लिए तो आप लोगों ने कोई इंसाफ नहीं किया। आप इंसाफ की बात करने चलते हैं कि मुसलमानों की औरतों का हक चाहिए, उनको ये चाहिए। अरे किसने मांगा आपसे हक? क्या वो जा रही हैं आपसे हक मांगने के लिए? वो आपसे जा रहे हैं कि हमको आप मेरा जगह दीजिए, आप हमको ज़मीन दिलाइए। कोई नहीं जा रहा आपके पास में। आप ज़बरदस्ती आ रहे हैं हमारे मुद्दे में बार बार, क्योंकि आपके पास में दिखाने के लिए कुछ नहीं है। आपके इस रेसिज्म, इस हेटरेट गवर्नमेंट के अगेंस्ट में अगर सबसे बड़ा कोई कांटा है इस देश के ऊपर में आपका हुकूमत को मुकम्मल करने में, तो वो मुसलमान है। सिर्फ और सिर्फ मुसलमान ही आपके दुश्मन है और कोई नहीं है। अगर आज के वक्त में मुसलमान बोलना चुप कर दें, आज के वक्त में मुसलमान दब जाए, उसके बाद में जो बची माइनॉरिटी कौम है उसको तो आप कुछ नहीं समझेंगे अपने आप। आपके अपने आप जो माइनॉरिटीज़ आप उनको कुछ नहीं समझते। उसके बाद में आपका अगला टारगेट क्रिश्चियनिटी आएगा, उसके बाद में आप अगला टारगेट सिखिज़म को बनाएंगे। आज हम अगर एक माइनॉरिटी में सबसे बड़ा पॉपुलेशन में, ये आपकी आंखों का काटा है कि मुसलमान को कैसे दबाना है। अगर आज हम दब गए, आज हमारी आवाज़ चुप हो जाएगी, अगला शिकार आप होंगे उनका।
ये चीज़ आप नहीं समझ रहे हैं। आप सोच रहे हैं कि नहीं बस ये मुसलमान ही ये ऐसा कर रहे हैं, वो पत्थर चढ़ाते हैं, ये लड़ते हैं, हिंदू मुसलमान। ये हिंदू मुसलमान नहीं है। अगर मुसलमान आज बोल रहे हैं और लड़ रहे हैं तो आपके लिए, हक के लिए भी लड़ रहे हैं। माइनॉरिटी अकेले हम नहीं है इस देश में, आप भी आते हैं माइनॉरिटी में। हम चाहे पॉपुलेशन में, पर आप माइनॉरिटी में भी माइनर हैं। আমি ঈদের পরের দিনে আমাদের ইনভাইট ছিল দিল্লি থেকে, ওইখানে মানে একটা নিউজ চ্যানেলে একটা শো ছিল। তো বাংলার এআইএমআইএমের টিম সেখানে যাওয়ার কথা ছিল, হঠাৎ প্রোগ্রাম ক্যান্সেল হয়। তো আমার দিল্লি যাওয়ার মেন উদ্দেশ্য ছিল যে ওয়াকাফ বিল 2 তারিখে আসছে, ওর বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করার জন্য আমরা দিল্লি গিয়েছিলাম। আমি বাংলার এআইএমআইএম টিমের আমি গিয়েছিলাম। তো দিল্লি পার্লামেন্টের সামনে গেটে আমরা দেখছি প্রায় 80 থেকে 70-80 জন মহিলা এবং পুরুষ দাঁড়িয়ে রয়েছে, টুপি মাথায় দিয়ে বোরকা পরে। প্রকৃতপক্ষে ওরা কেউ মুসলিম ছিল না, 100-র মধ্যে 90% মুসলিম নয়। আর ওরা মিষ্টি বাঁটছে, মিষ্টি খাচ্ছে, যেই বিল আমরা সমর্থন করলাম। আমি তো সেখানে দেখে অবাক যে আমরা তো এই বিলের বিপক্ষে এসেছি, কিন্তু ওইগুলো হচ্ছে মোদির, অমিত শাহর পয়সা দেওয়া ভাড়াটিয়া মুসলিম। প্রকৃতপক্ষে এরা কেউ মুসলিম নয়। মুসলিম যদি হতো, মুসলিম পুরো ভারতবর্ষের সমস্ত মুসলিমই এখন প্রোটেস্ট করছে। প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, দরজগা, গোরস্থান, খানকার যত মোটামুটি দেখভাল করে সকলে প্রোটেস্ট করছে। আমি সেইখানে গিয়ে দেখছি যে এরকম হচ্ছে। তারপরে আমি ওখান থেকে চলে এলাম, মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটা মিটিং হচ্ছে ওইখানে, প্রেস কনফারেন্স করে ওই প্রেস কনফারেন্সে আমার ইনভাইট ছিল, গিয়েছি। সেখানে গিয়ে তারা মুসলিম পার্সোনাল ল বোর্ড সেখানে যে ডিসিশন নিয়েছে তারা সেটা বলতে যাচ্ছে যে যদি বিল পাস হয়, কারণ তখন বিল পাস হয়নি, রাতে বিল পাস হয়েছিল, যদি বিল পাস হয় তো আমরা সমস্ত পুরো ভারতবর্ষের সমস্ত রাজ্যে রাস্তাঘাট থেকে নিয়ে সংবিধানকে সামনে রেখে প্রোটেস্ট করব। সাথে সাথে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবো, কারণ প্রোটেস্ট করলে শুধু হবে না, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবো। সুপ্রিম কোর্ট যতক্ষণ না এই বিল খারিজ করছে, যে বিল ক্যান্সেল করছে, ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে। এই বিলের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছেন আপনারা? আগে কোনো বিল বলতে আগে তো এই বিলটা আনার কথাই ছিল। এই বিলটার পার্থক্য এটাই দেখে না, প্রথমে অমিত শাহ মিথ্যে কথা হলো যে বিলে থেকে ছিল যে এই মুসলিম কমিউনিটির সাথে অন্য ধর্মের মানুষ, এই কমিউনিটির মানুষ থাকবে। আর পরশু দিনে পার্লামেন্টে ভাষণ দিল উনি রাতে যে না, কোনো অন্য ধর্মের লোক থাকবে না। পরিষ্কার উনি বলে, আপনি জানেন হয়তো, নিশ্চয় সাংবাদিক জানবেন, যে না অন্য কোনো ধর্মের লোক থাকবে না, ওনলি ফর মুসলিমরাই থাকবে। আর মুসলিমরা থাকবে মানে কি, ওইখানে ওনাদেরই লোক থাকবে। আর যারা বলে দেবে যেটাই বলে দেবে সেটাই হয়ে যাবে, যেটা মুসলমানদের প্রপার্টি বা এটা অকাপ সম্পত্তি, অকাপ সম্পত্তি। আর যদি বলে যেটা অকাপ সম্পত্তি নয়, ওটা অকাপ সম্পত্তি নয়, এটা ডিসিশন নিয়ে নেবে ফাইনাল। ডিএম থেকে শুরু করে তারা তো নিজেরা দেখভাল করবে, দেখবেন বিষয়গুলো কোনটা ওয়াকফ সম্পত্তি বা কোনটা নয়। হ্যাঁ, সেটা তো দেখবে। তাহলে যারা মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, জমিয়াতুল উলামা হিন্দ আছে, তাদের সঙ্গে ডিসিশন করে বিলটা নিয়ে আসুক না। ও নিজের মন মর্জি করে যদি বিল নিয়ে আসে তো হয় না। আমরা সেখানে কি দেখছি যে ব্যারিস্টার আসাউদ্দিন ওয়াইসি সাহেব পার্লামেন্টে বিলটা ছিঁড়ে দিলাম। আমরা একের পর এক প্রতিবাদ করে আসি। 19 অক্টোবর 2024-তে আমরা শনিবার আমরা প্রোগ্রাম করি মোগরাহাট পশ্চিম বিধানসভাতে। প্রায় লাগাতার আমরা 6-5 মাস ধরে আমরা প্রোটেস্ট করে আসি। সামনে রমজানের লাস্ট জুম্মায় আমরা রাজাবাজারেতে প্রোটেস্ট করলাম যে বিল যাতে রিজেক্ট হয়। পুরো ভারতবর্ষের মুসলিম প্রোটেস্ট করছে, আমরাও প্রোটেস্ট করছি। ইমরান সোলাঙ্কি, নিজামুদ্দিন কাসিমি, বাংলায় দায়িত্ব যারা আছে, ব্যারিস্টার আসাউদ্দিন ওয়াইসি সাহেবের নেতৃত্ব, রাজ্য লিডার, তানারা বারবার প্রোটেস্ট করছে। ফের আগামীতে আমাদের আরও প্রোটেস্ট আছে সামনে জুম্মাতে। ভয় পাচ্ছেন কোন জিনিসটা? ভয় তো এটাই যে ওনারা সিদ্ধান্ত যেটাই নেবে সেটাই মেনে নিতে হবে, কারণ কমিটি ওনারাই তো বানাবে। কেন্দ্র সরকার তো কমিটি বানাচ্ছে। ওনারা যদি বলে দেয় যে এটা অকাপ সম্পত্তি, আজকে দেখেন যে আম্বানি রিলায়েন্স কোম্পানি মুম্বাইতে যে বিল্ডিং বানিয়ে রেখেছে, কার জায়গা ওটা? অকাপ সম্পত্তি তো, কিন্তু সরকার তখন বলে দেবে যে ওটা না, ওটা ওর সম্পত্তি। আজকে দেখেন এই কলকাতার ইডেন গার্ডেন কার সম্পত্তি? অকাপ সম্পত্তি। সিদ্দিকুল্লাহ চৌধুরীও বলেছেন, আর ফিরহাদ হাকিম একটু অন্যরকমভাবে বলেছেন যে এটা সেনাদের, দেশ স্বাধীনের আগে, কিন্তু না, এটা এগুলো অকাপ সম্পত্তি। যেমন আরে ওটা সেনাদের জায়গা নয়, ওটা অকাপ সম্পত্তি, কিন্তু উনি ওটা বলছেন। সিদ্দিকুল্লাহ টিএমসি দুটো ভাগ বলছে, একটা অকাপ সম্পত্তি, সিদ্দিকুল্লাহ চৌধুরী অকাপ সম্পত্তি বলছে, ফিরহাদ হাকিম বলছেন এটা সেনা সম্পত্তি। কি বলছি বুঝতে পেরেছেন? তো আমরা এর জন্য পুরো দেশ জুড়ে আন্দোলন করব। যেমন কিষাণ বিল পাস হয়েছিল, পাস হওয়ার পরে কিন্তু রিজেক্ট হয়ে গেছে। আর সেম এই বিল যে অকাপ বিল পাস হয়েছে, আমাদের আন্দোলন সংবিধানকে সামনে রেখে আমরা পিসফুল প্রোটেস্ট করব। সংবিধানকে সামনে রেখে আমরা প্রোটেস্ট করব। এই বিল যতদিন পর্যন্ত রিজেক্ট না হচ্ছে, ক্যান্সেল না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের প্রোটেস্ট চলতে থাকবে। আর আমরা বাংলায় এআইএমআই প্রোটেস্ট করব। বাংলার সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমাদের সঙ্গে থাকবে, প্রোটেস্ট করবে। কেননা এই বিল মুসলমানদের বিরুদ্ধে আজকে নিয়ে এসছে, অন্যান্য জাতির বিরুদ্ধে। আপনি দেখেছেন কোনো মানে গুরুদ্বারায়
তাদের বোর্ড বানানোর জন্য পার্লামেন্টে কোনো আসে, হিন্দুদের কোনো বোর্ড বানানোর জন্য আসে? বারবার কেন মুসলিমদের উপরে অ্যাটাক করা হচ্ছে? এনআরসি, ইউএপিএ, হ্যাঁ, 3 তালাক বিল, তারপরে সেই তোমার এই ওয়াকাফ বিল, একের পর এক মুসলিমদের উপর অ্যাটাক হচ্ছে। কেন অ্যাটাক হচ্ছে? একে তো ওনাদের একটাও এমএলএ, বিজেপির একটাও এমএলএ নেই কিন্তু মুসলিম। তাহলে আপনাদের বিরুদ্ধে হয়েছে? অবশ্যই 3 তালাক আমাদের শরিয়াত হিসেবে যদি আমরা চলবো, ভারতবর্ষ তো সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই ভারতবর্ষ, সমস্ত দেবতার মান্যওয়ালা, সমস্ত গডের মান্যওয়ালা, আল্লাহর মান্যওয়ালা, যারা আল্লাহ, গড, ভগবান, ঈশ্বর কারোর মানে না, তাদেরও জন্য ভারতবর্ষ সবার সমান অধিকার দিয়ে, বাবা সাহেব আম্বেদকর তো সবার সমান অধিকার দিয়েছে। তো একজনের প্রতি কুনজরে দেখে, আরেকজনের প্রতি ভালো নজরে দেখে, এটাও কি ঠিক হচ্ছে? বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।